সালটা 2007-এর শেষের দিক। মেহেরাজ আর তুমি তখন তালুকদার বাড়ির অংশ। আমি তখন হয়তো 10 কিংবা 11 বছরের একটা বাচ্চা। তুমি তো জানো আমরা ভাই বোন আব্বার দ্বিতীয় পক্ষের সন্তান। আব্বার প্রথম স্ত্রী এনিমা বেগম মানে আমার বড় খালা কম বয়সে ক্যান্সারে মারা যান। রেখে যান 3 সন্তান, বড় ভাই মারুফ, ছোট ভাই নীরব আর সবার বড় বোন আলিফা। বড় আম্মা মারা যাওয়ার পর আব্বা তার প্রথম স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেন, মানে আমার আম্মাকে। আর মেজ বোনকে তোমার দাদাই বিয়ে করেন আব্বার বিয়ের 1 বছর পর। এহসান দীর্ঘশ্বাস ফেলে মেহনুরের দিকে তাকায়। মেহনুর তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, যেন আরো কিছু জানার অপেক্ষা। এহসান আবারও চাপা শ্বাস ফেলে বলতে শুরু করে। অতঃপর 2007 সালের শেষের দিকে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়, মৃত্যুর তাণ্ডব। পাশের গ্রামের জসিম জমিদার তখন বেশ ক্ষমতাবান ছিল। তার 2 ভাই সহ পুরো এলাকা নিয়ন্ত্রণ করত। তাদের সঙ্গে আমাদের জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলছিল। জায়গাটা আমাদের, অথচ তারা নিজেদের দাবি করত। আব্বা আর চাচা বছরের পর বছর লড়ে গেছেন, কিন্তু কেউ এক আঙ্গুলও ছাড় দেয়নি। কিন্তু হঠাৎই আপনজনের মধ্যেই ফাটল ধরে। চাচা আলাদা হয়ে যেতে চান। আব্বা চেষ্টার ত্রুটি রাখেননি, কিন্তু শেষমেশ ভাগ দিতে হয়। জমির অর্ধেক দিয়ে দেন চাচাকে, তবে তালুকদারকে যে 7-8টি বড় মঞ্জিল ছিল তা তিনি রেখে দেন। এরপর থেকে পরিস্থিতি আরো ঘোলা হতে থাকে। চাচা ক্ষিপ্ত হয়ে যান, চেয়েছিলেন শুধু জমি নয়, গুপ্ত সম্পত্তিগুলোও। কিন্তু আব্বা রাজি হননি। প্রতিশোধ স্পৃহায় চাচা সেই জমিটি জসিমদের দিয়ে দেন, যা নিয়ে তারা এতদিন লড়ছিল। এবার তারা আমাদের পুরোপুরি ধ্বংস করতে উঠে পড়ে লাগে। আব্বা চেয়ারম্যান পদে দাঁড়ান, জসিমও। তখন হুমকির পর হুমকি আসতে থাকে। আব্বাকে বড় ভাইদের সবাইকে জানে মারার ভয় দেখানো হয়, যাতে পদ ছেড়ে দেওয়া হয়। কিন্তু আব্বা অটল ছিলেন, ভাইজানরাও। এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে। ঈদের দিন পর আম্মা, আমার বড় ভাই এনাম, ইমরান, এশা সবাই নানা বাড়িতে যান। বাড়িতে রই আমি, বড় আপা, আব্বা, বড় ভাইজান, ছোট ভাইজান, বড় ভাবি আর 10 বছরের ভাতিজি আলিসা ও ভাতিজা আরিফ। ছোট ভাইজান তখনও বিয়ে করেননি। ঈদের 4 দিন পরেই ভোটের দিন। ঈদের 3 দিনের দিন রোজ শনিবার। সেদিন ছিল এক অভিশপ্ত দিন আমাদের পরিবারের, যেদিন সব শেষ হয়ে গিয়েছিল। ঈদের সময় হওয়ায় আমাদের যত লোকজন ছিল তাদের ছুটি দেওয়া হয়। আব্বা বোকামি করে সবাইকে ছুটি দিয়ে দেন, শুধু হাসিব আর জয়নালের আব্বা ছাড়া। ওরা তো আমাদের গ্রামেই ছিল, তাই আর তাদের যেতে হয় না। আর বাকি যে পালোয়ানরা ছিল সবাই তখন বাড়িতে। সেদিন সকাল থেকে আমাদের বাড়ির আশেপাশে কেউ না কেউ ঘোরাঘুরি করতে থাকে। এই জিনিস আমি লক্ষ্য করলেও সে সময় ছিলাম ছোট মানুষ, অত বেশি পাত্তা দেইনি। আমার স্পষ্ট মনে আছে সেদিন রাতের কথা। আমি যখন মসজিদ থেকে আসছিলাম তখনই দেখতে পেয়েছি সকালে যে লোক 2-1 করে ঘোরাঘুরি করছিল, এখন তারা সবাই একসাথে ঘোরাঘুরি করছে। আমি বোকা, এসব অত মাথায় ঢুকাই না। বাড়ি এসে ভেবেছিলাম আব্বা নয়তো ভাইজানকে বলবো, কিন্তু তা আর হয়ে ওঠেনি। বড় আপা তার হাতে সন্দেশ বানিয়েছেন, সেটাই তৃপ্তির সহিত খেতে বসে যাই, সাথে ভুলেই যাই এই কথা বলতে। রাতের খাবার খেতে বসলাম, আমরা সবাই একসাথে খেলামও। খেয়ে উঠে উঠোনে বের হই আমি, আব্বা আর ছোট ভাইজান। ঠিক তখনই দেখতে পাই আমাদের গেটের বাইরে অনেক লোক, অনেক। আব্বা বেশ অবাক হয়ে যান। এসব কি হচ্ছে এখানে? আব্বা সামনে এগোতেই আমাদের গেট ভেঙে একটা ট্রাক প্রবেশ করে। আমি ভয়ে ছিটকে দূরে সরে যাই। ট্রাক থেকে নেমে আসে জসিম আর তার 2 ভাই, সাথে তাদের পালোয়ানরা। জসিম এসে আব্বার সামনে দাঁড়িয়ে বলে, কথা শুনলি না তো, এখন বহুত পস্তাবি। ছোট ভাইজান বাঘের মতো জসিমের দিকে তেড়ে এসে বলে, তোর সাহস কি রে? ভাইজান এতটুকুই বলতে পারে। তার বুক বরাবর 7-8টা গুলি একসাথে করে দেওয়া হয়। আমি সেদিন শুধু তাকিয়েছিলাম, শুধু তাকিয়ে। এই কিছু মুহূর্ত আগেও আমার ভাইজান আমার সাথে মজা করছিল, আর এই আমার ভাইজান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি আর আব্বা তখন থমকে দাঁড়িয়ে আছি। কিছু বলতে যাব, তখনই ওরা আমাদের হাত পা বেঁধে জমিনে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। ঘরে গিয়ে টেনে বের করে আনে। আমার বড় ভাইজান, তার ছোট ছেলে, আমার বড় আপা, আমার ভাবি, আমার ভাতিজিকে একে একে টেনে হিঁচড়ে বের করে আনে। জানিস, সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, দম বন্ধ হয়ে আসছিল। কেন জানিস? আমার বোনকে, ভাবিকে হারাম পুরুষ দেখে নিয়েছিল।
তারা আমার চোখের সামনে আমার বড় ভাইজানটাকে কুপিয়ে ফেলে, একেবারে মেরে ফেলে। কিন্তু কেন জানি আমার কান্না আসছিল না। আমি পাথর হয়ে গিয়েছিলাম। আমি শুধু দেখছিলাম, শুধু ওরা আমার ভাইজানের শরীরটা টুকরো টুকরো করে, তার থেকে রক্ত বের করে, আমায় আর আব্বাকে গোসল করায়। জানিস, তোর বাপ চাচা কিন্তু গেটের বাইরে ছিল, তারা সেখানেই ছিল। তারা কিভাবে পারলো এমনটা করতে? এক একজন এক একবার উকি মেরে দেখে যায়, এসে একটু পরপর, কিন্তু কিছু করে না। অথচ এরাই ছিল আমাদের আপন। আমার ভাতিজা কলিজা অবধি ছিঁড়ে আনে ওরা। এতেও আমার কষ্ট নয়। হয়ে গেছে তো হয়ে গেছে, কিন্তু কিন্তু এই বলে এহসান থেমে যায়, বুক ফেটে কলিজা বেরিয়ে আসতে চায়। মেনুর নিজের মধ্যে নেই, একটা ঘরের মধ্যে চলে গেছে। অঝরে কাছে সে এই নির্মম পরিস্থিতির কথা শুনে কতই না অসহায় ছিল সেদিন তার ছোট্ট পাপিষ্ঠ পুরুষটা। এহসান এবার কেঁদে উঠছে, মেনুরের দিকে তাকিয়ে বলে, কিন্তু ওরা ওরা আমার ফুলের মতো দুই বোন। আমার বড় আপা আমার ভাবিকে, আমার ছোট ভাতিজিকে টেনে সামনে নিয়ে আসে, তাদের কাপড় টেনে খুলে ফেলে। তারা চিৎকার করে, আকুতি করে, কিন্তু কিছু সম্ভব হয় না। আমার আব্বা চিৎকার করে বলেন, আল্লাহর দোহাই লাগে, প্রয়োজনে সব নিয়ে নাও, আমার মেয়ে নাতিকে ছেড়ে দাও। আমি হাউমাউ করে কেঁদে উঠি, কিন্তু হয় না, কিছুই হয় না, কিচ্ছু না। আমি চোখ বন্ধ করি, নেই সামনেই আমার বোনদের ইজ্জতহানির সেই চিৎকারের দৃশ্য। আমার ভাতিজিটা অবধি ছাড় পায় না। তার বয়স তো মাত্র 8 ছিল, তার কি দোষ ছিল? তাকে একজন পালোয়ান ধর্ষণ করে মেরে ফেলে। আমার ভাবি আর বড় আপাকে ততক্ষণ ধর্ষণ করা হয় যতক্ষণ তারা মারা না যায়। কিন্তু একটা ব্যাপার ভালো হয়, আমার ভাবি আর আপা বেশি সময় বাঁচে না, তারা তাড়াতাড়ি মারা যায়। জানিস মেহনুর, আজও না আমার কানে আমার বোনদের সেই আত্মচিৎকার ভেসে ওঠে। তোর বাপ চাচা চাইলেই বাঁচাতে পারতো, চাইলেই পারতো, কিন্তু তা করেনি। তারা আমায় মারেনি। কেন মারেনি জানিস? একসাথে আমার ভাইজানদের এসে আবারও মারবে বলে তারা চলে যায়। এই গ্রামের মানুষ সব জানতো, অথচ কেউ কিছু বলেনি, ভয়ে, শুধু ভয়ে। তাই আমি বড় হওয়ার পর থেকে তাদের ভয় রাখি, ক্ষমতার দাপটে ভয় রাখি, কারণ তাদের এই ভয় আমাদের শেষ করে দিয়েছে। তবে হাসিবের আব্বা ঠিকই আসেন, তবে ওরা তাকেও মেরে ফেলে, জয়নালের আব্বাকেও, সাথে সব শেষ হয়ে যায়। এহসান মেনুরের দিকে তাকিয়ে বলে, জানিস, আপন মানুষের মরার খাটিয়া তোলা খুব কষ্টদায়ক হয় রে, খুব। আর আমরা 3 ভাই আর আমার আব্বা একসাথে 5-5টা খাটিয়া কাঁধে তুলেছিলাম, 5-5টা, তাও একদিনে। এহসান আর কিছু বলতে পারে না। মেনুর অঝরে কাঁদছে, ঠোঁট চেপে কান্না থামানোর চেষ্টা করছে, পারছে না, ভেতরটা ফেটে যাচ্ছে নিজের বাপ চাচার এমন মির্জাফুরি কথা শুনে। তারা চাইলে পারতো সব ঠিক করতে, কিন্তু কিছু করেনি। রাতের নীরবতায় শুধু নিঃশব্দ কান্নার শব্দ ভেসে আসছে। মেনুর মাথা নিচু করে কাঁদছে, চোখ থেকে চুপচুপ করে পানি পড়ে তার হাতের ওপর। ওর দেহ অবশ্যই এসেছে, হৃদয়ের গহীন থেকে একটা বেদনা যেন নিঃশব্দে ঝরে পড়ছে। এহসান মেনুরের দিকে তাকিয়ে হেসে বলে, মেনু, দেখো তুমি শুনেই কাঁদছ, অথচ আমি এসবের স্বয়ং সাক্ষী। আচ্ছা, এরপরও কি তুমি আমায় ঘৃণা করবে, নিজের বাপ চাচার পক্ষ নেবে? কোনটা? মেনুর চোখ মুছে এহসানের দিকে তাকায় গভীর দৃষ্টিতে, তারপর ধীর স্থির কণ্ঠে বলে, ঘৃণা? আমি আপনাকে এখন ঘৃণা করি না, সেটাই আগেই বলে দিয়েছি। আর পক্ষ নেয়ার কথা যদি বলেন, তাহলে কোনো পশুও তাদের পক্ষে কথা বলবে না। তবে আমি আপনার মতো তাদের ঘৃণা করতে পারবো না। যতই হোক তারাই তো আমার আপনজন। এহসানের মুখ থেকে হাসিটা মিলিয়ে যায়, মলিন কণ্ঠে প্রশ্ন করে, আর আমি কে তোমার? মেনুর একটু দ্বিধা না করে বলে, আপনি আমার পাপিষ্ঠ পুরুষ, আমার প্রাণপ্রিয় পুরুষ। এহসান থমকে যায়, এমন উত্তর সে কল্পনাও করে না। কিছুক্ষণ চুপ থেকে বলে, আবেগের তাড়নায় বলছো না তো? মেনুর এবার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আপনি আমার আবেগ নন, আপনি আমার বাস্তব, আপনিই আমার সব। এই কদিনে আমি তা ঠিকই উপলব্ধি করেছি। এহসান এবার আরো গভীরভাবে তাকায় মেনুরের দিকে। ভালোবাসো আমায়? মেনুর এক মুহূর্ত এহসানের চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর নরম কণ্ঠে বলে, হয়তো না, আবার হয়তো হ্যাঁ। আমি এটা জানি না, তবে আমি জানি আমি শুধু আপনার সঙ্গেই থাকতে চাই। এহসান বুঝে যায় তার আপন নারী তাকে চাইছিল, কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলল, একটা কথা রাখবি? মেনু নিজের চোখ মুছতে মুছতে বলল, বলুন, রাখবো। এহসান দীর্ঘশ্বাস পেল। মেনু আমায় একবার জড়িয়ে ধরবি? কিছু না বলে চুপচাপ 2 কদম এগিয়ে আসে। এহসানের চোখের পানে একবার তাকায়, তারপর
আর এক মুহূর্ত দেরি না করে শক্ত করে জড়িয়ে ধরে এহসানকে। এহসানের বুকের ভেতর গভীর মুখ লুকিয়ে ফেলে, যেন সারা জীবনের জন্য লুকিয়ে থাকতে চায় ওখানে। তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলে, এই পাপিষ্ঠ বুকটাই আমার জন্য সর্বোত্তম ঠাঁই। এই বুকেই আমি সারা জীবন থাকতে চাই। এহসান মেনুর মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়, গভীর ভালোবাসায় বলে, চিন্তা করো না, পাপিষ্ট বুকসহ পাপিষ্ট আমিও তোমার, শুধু তোমার, শুধুই তোমার। মেনুর আরো শক্ত করে এহসানকে আঁকড়ে ধরে। ও ভেবেছিল আজ জিজ্ঞেস করবে কেন এহসান তাকে এত ভালোবাসে, কিন্তু সে প্রশ্ন করা হলো না। এহসান এবার মেনুরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার বোকা ফুল, তোমায় আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। তুমি আমার ভোরের কুয়াশার ফোটা এক স্নিগ্ধ ফুল, যার ছোঁয়ায় আমি ব্যাকুল হয়ে উঠি। এই বলে এসে মেনুরকে আলতো করে কোলে তুলে নেয়। উদ্দেশ্য ঘরে ফেরা। ঘরে এসে মেনুরকে বিছানায় শুয়ে দেয় এহসান। তারপর বাতি নিভিয়ে নিজেও ধীরে ধীরে শুয়ে পড়ে মেনুরের বুকের কাছে মুখ লুকিয়ে নেয়। মেনুর আলতো হাতে এহসানের মাথায় বিলি কাটতে থাকে, যেন আশ্বাস দিচ্ছে, তুমি একা নও, আমি আছি, আমি আছি তোমার পাশে। এহসান প্রশান্তির নেশায় চোখ বুজে নেয়। এই প্রথম দীর্ঘদিন পর সে নিজেকে একটু নিরাপদ মনে হয়, একটু ভালো লাগে, যেন সব অন্ধকারের পরেও আলো আছে, এক নিঃশ্বাস ভালোবাসার আলো। ফজরের পর নুরি ছাদে চা নিয়ে এসেছে মেহরুবের জন্য। মেহরুব ছাদে রাখা সোফায় বসে, অজিফা হাতে নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে ব্যস্ত। নুরি আর চোখে একবার মেহরুবের দিকে তাকে মেহরুবের সামনে এগিয়ে গিয়ে চায়ের কাপটা টেবিলে রাখে। মেহরুবের শেষ সময় তেলাওয়াত শেষ। অজিফা খানা ভাঁজ দিয়ে মেহরুব চোখ তুলে তাকায় নুরির পানে। একখানা সাদা হিজাব পরনে নুরির। এই হিজাব 3 বছর আগে সে দাদাজানের সাথে উমরা করতে গিয়েছিল, তখনই এনেছিল। এনে একটা মেনুর আর আরেকটা নুরিকে দিয়েছিল। নুরিকে নামাজের হিজাব পরা অবস্থায় বাচ্চা বাচ্চা লাগে, সুন্দরময় মুখখানা গোল হয়ে প্রদর্শন হয়, এত মায়া লাগে দেখতে। মেহরুব নুরির দিকে তাকিয়ে বলল, আর চোখে যে তাকাচ্ছিস, চোখ তো বাঁকা হয়ে যাবে। নুরি মেহরুবের এমন কথা অবাক হয়ে বলে, মেহরুব ভাই, চোখ আবার বাঁকা হয় কেমন করে? আপনি এত আজব কথা কিভাবে বলেন? মেহরুব মুচকি এসে নুরিকে প্রশ্ন করে। অজু আছে? নুরি উত্তর দেয়, আছে। মেহরুব অজিফা খানাটা নুরির দিকে এগিয়ে দিয়ে বলে, তুই সূরা আর রহমান তেলাওয়াত কর, আমি চা খেতে খেতে শুনি। নুরি এখন কি করবে? অজিফা এগিয়ে দিয়েছে, তাই আর কিছু না বলে অজিফা হাতে নিয়ে সোফায় বসে যায় আর মেহরুবের দিকে তাকিয়ে বলে। অজিফা রেখে এমনি করি। মেহরুব চায়ের কাপ হাতে নিতে নিতে বলে, যেভাবে ইচ্ছে কর, আমার শুনতে ইচ্ছে করছে। নুরি গলা পরিষ্কার করে হালকা কাশি দিয়ে অতঃপর তাউস তাসমিয়া পড়ে শুরু করে প্রিয় পুরুষের জন্য প্রাণপ্রিয় সূরা। এসা হাতে চায়ের কাপ নিয়ে ঘরে ঢোকে, কিন্তু ভেতরে কেউ নেই। ঘর নিস্তব্ধ। সে একটু চমকে উঠছে, তবে পরক্ষণে বুঝতে পারে মেহরাজ বোধহয় বাথরুমে। পানি পড়ার শব্দ কানে আসে। কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তারপর দরজা খটখট আওয়াজ হয়। মেহরাজ বেরিয়ে আসে ভেজা শরীরে, কোমরে শুধু একটি তাওয়াল জড়ানো। এশার দৃষ্টি আটকে যায় মেহরাজের ফর্সা সুঠাম শরীরে, নিখুঁত মসৃণ বুক জলের ফোঁটায় চিকচিক করছে। সে দ্রুত চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রাগী গলায় বলে, কি রে বেহায়া, লজ্জা করে না এভাবে একজন মেয়ে মানুষের সামনে দাঁড়িয়ে? মেহরাজ মুচকি এসে এক পা এগিয়ে আসে। লজ্জা পাবো কেন তোমার সামনে? তোমার সাথে যেখানে 5-6টা বাচ্চা নিয়ে সংসার করার স্বপ্ন দেখি। এশা অস্বস্তিতে কেঁপে উঠছে। বাজে কথা বলবি না। মেহরাজ হাসে। এশার হাত থেকে চায়ের কাপ নিয়ে আলতো ভাবে টেবিলে রাখে। তারপর যখন এশা চলে যেতে চায়, তখনই তার পথ রোধ করে বুকের সঙ্গে চেপে ধরে। এশার শ্বাস রুদ্ধ হয়ে আসে। মেহরাজের ভেজা শরীরের গন্ধ, উষ্ণতা সব মিলিয়ে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এশা নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে মেহরাজের বুকের পেশিতে দাঁত বসিয়ে দেয়। মেহরাজ এবার একটু ঝাঁকুনি খায়, এশাকে ছেড়ে দেয়। এই পাগলি। সে বিরক্ত হয়ে এক হাতে এশার গালে চেপে ধরে অন্য হাত দিয়ে তার দাঁত আলতো ছোঁয়া দিয়ে বলে, ঈশার বাচ্চা আর যদি কামড়াস তো দাঁত খুলে নেব। এশা মেহরাজের হাত সরিয়ে দিয়ে রেখে যায়। আমি কি ইচ্ছে করে কামড়াই? তুই নির্লজ্জের মতো জড়িয়ে ধরিস কেন? মেহরাজ ধমক দেয়, আমার বউ তুমি, আর বউকে তো জড়িয়ে ধরতে হয়, সাথে আরো অনেক কিছু করতে হয়। এশা বিস্ফোরিত চোখে চেয়ে থাকে, তারপর তাদের দাঁত চেপে বলে,
তোর যদি কত কিছু করার শখ থাকে না, তাহলে বিয়ে আরেকটা কর গিয়ে, তার সাথে যা ইচ্ছে কর, যা। মেহরাজ মুচকি হেসে বলে। সেটা তো করব, যা ইচ্ছে তা, তবে তোমার সাথে করব গো বউ, অন্য কারোর সাথে নয়। এরপর এশার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কুত্তা, তোর জবান এত খারাপ কেন? মেহরাজ এবার থতমত খেয়ে যায়। সে সারাদিন গালাগালি করে আর এখন এশাই তার জবান খারাপ বলছে। সে এশার গাল চিপে ধরে বলে, এশার বাচ্চা, এত গালাগালি করিস না, এখন ঠোঁট ফাটিয়ে দেবো। এশা মেহরাজের হাত সরিয়ে দিয়ে চেঁচিয়ে ওঠে, এশার বাচ্চা কি, সম্মান দিয়ে কথা বল। মেহরাজ হেসে চোখ কুচকে বলে, ওরে আমার সম্মান বথি রে। তা শোনো, কি কারণে আপনায় আমি সম্মান করব ম্যাডাম? এশা দাঁতে দাঁত চেপে বলে। মেহরাজ আমি তোর বউ, আর বউকে সম্মান দিতে হয়। ঠোঁট কামড়ে হাসে। তাই নাকি? তাহলে স্বামীকে সম্মান দিতে হয়, এটা কি জানো না? এশা চুপ হয়ে যায়। তার নিজের মুখে স্বীকার করে ফেলেছে যে সে মেহরাজের বউ। এই মুহূর্তে মেহরাজ আরো এক ধাপ এগিয়ে আসে। তার চোখে বিদ্রুপাত্মক হাসি মুখে ক্রমশ নেমে আসছে এশার দিকে। ছোট ছুতে এশা চোখ বড় বড় করে, তারপর কোনো কিছু না ভেবে দু হাতে মেহরাজের কোমরে জন টাওয়াল চেপে ধরে। আর একবার যদি নিজের মুখ এগোনোর চেষ্টা করিস তো এই টাওয়াল আর কোমরে থাকবে না, বলে দিলাম। মেহরাজ থমকে যায়, তারপর একবার নিজের কোমরের দিকে তাকায়, এরপর ঠোঁট কেটে হেসে বলে, ফুলে ফেললে ফেলো, লজ্জা তো তুই পাবি, আমি না। এই কথা বলেই সে চোট বসিয়ে দেয় এসার ছোটে, গভীরভাবে আঁকড়ে ধরে। এসা হালকা চিৎকার করে মেহরাজের পেটে খামচে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। এবার সে সুযোগ বুঝে মেহরাজের ছোটি কামড়ে ধরে ছাড়ানোর জন্য, কিন্তু তাও সম্ভব না। আজ মেহরাজ ওকে ধরেছে ধরার মতোই, ছাড়ার নাম নেই। কেটে গেছে 10টি দিন। নির্বাচন আর মাত্র 10 দিন পরেই নির্বাচন। এসানের দিনের পর দিন দৌড়চাপ করে চলেছে, খাওয়া দাওয়া ভুলে গেছে, ঘুম নেই চোখে, শুধু রাজনীতি আর ক্ষমতার লড়াই। প্রতিদিনের মিছিল, প্রতিদিনের সংঘর্ষ। তার প্রতিপক্ষ তাকে শেষ করে দেওয়ার জন্য যে কত বড় পরিকল্পনা এটেছে তার কোনো ইয়াত্তা নেই, কিন্তু এসানও কম চায় না। তার লোকজন যেন ছায়ার মতো পাশে তাকে, বিপদ আসার আগে প্রতিপক্ষকে মাটিতে নামিয়ে দিতে একটু দ্বিধা করবে না। বিরোধী দল রাকিব, যার 3 ভাই এহসানের হাতে খুন হয়েছে, সে কি এত সহজে হাল ছাড়বে? তার প্রতিশোধের আগুনে পুরো শহর পুড়তে বসেছে। ভোটে জেতা তার লক্ষ্য নয়, তার লক্ষ্য একটা, এহসানকে শেষ করা। কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছে, তবুও সে লড়ে যাচ্ছে, এক মুহূর্তের জন্য পিছু উঠছে না। অন্যদিকে এরিক, সবার আড়ালে থাকা এক রহস্যময় চরিত্র। তার বাবা চাচা দেশের বাইরে নির্বাচিত, আর সে পণ করেছে তাদের ফিরিয়ে আনবে, কিন্তু তাদের জন্য এহসানকে মারতে হবে, কারণ এহসান বেঁচে থাকলে তার পরিবার এই দেশে আর কখনো পা রাখতে পারবে না। এরিক নিখুঁত পরিকল্পনার অধিকারী, কোনো কাঁচা কাজ সে করে না। সে একজন বিজ্ঞানী, যার পুরো মনোযোগ এখন এক বিশেষ ধরনের বোমা বানানোর দিকে। সিলেটের উপশহরে এক নির্জন বাড়িতে সে একাই থাকছে, এখন রিসার্চ করে চলেছে। তার তৈরি করা অস্ত্র একবার ব্যবহার করতে পারলে এহসানকে শেষ করা কোনো ব্যাপারই হবে না। নির্বাচন যত এগিয়ে আসছে ততই শহরের বাতাসে অস্থিরতা বাড়ছে। প্রতিটি গলিতে আতঙ্ক, প্রতিটি মনে ষড়যন্ত্র। এই লড়াই শুধু ক্ষমতার নয়, এ টিকে থাকা লড়াই। আর টিকে থাকতে হলে কেউ না কেউ মরবেই। মিন্নুর এহসানের অপেক্ষায় বসে প্রহর গুনছে। সে জানে এহসান এখন খুব ব্যস্ত, তাই অনেক দিন হয়তো রাতে বাড়ি নাও ফিরতে পারে। এহসান তাকে খাড়া নিষেধ দিয়ে গিয়েছে, আমার জন্য অপেক্ষা করবি না, নিজের ঘুম নষ্ট করিস না। কিন্তু মিন্নুর কি এসব শোনার মানুষ? তার মনে একটি জেদ, এহসান ছাড়া সে ঘুমাবে না। তাই প্রতিদিন রাত 3টা-4টা পর্যন্ত বারান্দায় বসে থাকে, আধো ঘুমে ঢলে পড়ে। গাড়ির শব্দ পেলেই প্রাণ হাতে নিয়ে ছুটে গিয়ে সদর দরজা খুলে দেয়, এটাই তার কাজ। কিন্তু আজ আর তেমনটা হলো না। এহসান গাড়ি ছাড়াই বাড়িতে প্রবেশ করেছে, তাই মেনুরের ঘুম আর ভাঙিনি। রাত এখন 2টোর কাছাকাছি। আজ একটু তাড়াতাড়ি ফিরেছে এহসান। নির্বাচন নিয়ে সভা মিছিল, ফ্যাক্টরি, কোম্পানি সামলাতেই দিন কেটে যাচ্ছে তার। তবে হাসিব আর জয়নালের কারণে কিছুটা সুবিধা হয়েছে। তারা আপন ভাইয়ের মতোই সবকিছু সামলে নেয়। এহসানের কাজে বোঝা কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এহসান সদর দরজার সামনে এসে দেখে
আজ কেউই দরজাটা খুলছে না। সে বুঝতে পারে মেনুর গাড়ির শব্দ শুনতে পায়নি, তাই ঘুম থেকে ওঠেনি। নয়তো এমন কখনই হয়নি যে সে জেগে থাকবে আর এহসান দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করবে। এহসান আপন মনে হাসলো, পকেট থেকে মানিব্যাগ বের করে চাবি দিয়ে দরজা খুলল। এহসান ভিতরে ঢুকে দ্রুত নিজের ঘরে চলে এলো। কেন তাড়াহুড়ো করবে না? আপন নারীকে যে দেখতে হবে। ঘরে ঢুকেই দেখে বিছানা ফাঁকা, তবে আজ বুকটা ধপ করে উঠে না। সে জানে তার কবুতরের বাচ্চা কোথায় আছে। আলতো পায়ে এগিয়ে যায় বারান্দার দিকে। দরজা পেরিয়ে দেখলো তার স্নিগ্ধ ফুলটা সোফায় মাথা এলিয়ে একদিকে কাত হয়ে ঘুমিয়ে আছে। পর্দার ফাঁক দিয়ে চাঁদের আলো তার মুখে পড়ছে। মুখখানা মায়াময় হয়ে উঠেছে, যেন চাঁদের আলো নিজের রশ্মি দিয়ে আরেকটি অংশকে ছুঁয়ে রেখেছে। চাঁদের আলো মেনুরের ঠোঁটের নিচে মাঝ বরাবর থাকা ছোট তিলটি স্পষ্ট দেখা যাচ্ছে। এছাড়া এক চিলতে হাসি ঝুলিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। খুব ক্লান্ত লাগছিল তার, কিন্তু এখন প্রশান্তি, গভীর এক প্রশান্তি। আলতো পায়ে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে মেনুরের মুখের দিকে তাকিয়ে থাকে। হাত বাড়িয়ে তার গালে আলতো ছোঁয়া দেয়, ফিসফিসিয়ে বলে, তুমি এ কেমন নেশা? তোমায় দেখার তৃষ্ণা কেন আমার শেষ হয় না? প্রহর গুণে থাকি, তবু মন চায় বারবার তোমার পানে তাকাই। এহসানের উপস্থিতি অনুভব করে মেহিনুর ঘুমের ঘোরেই শরীর শিহরণ জাগে। মনে হয় আশেপাশে কেউ আছে। আতঙ্ক চোখ খুলে ফেলে। প্রথমে মনে হয় কোনো জিনভূত নয় তো, কিন্তু চোখ খুলেই দেখে এহসান পাশে বসে আছে। সে এক লাফে উঠে দাঁড়ায়। আপনি এখানে কি কি করছেন? এহসান বাঁকা চোখে তাকিয়ে হেসে বলে, আমি থাকবো না তো কে থাকবে? মেনুর বুকে হাত দিয়ে শ্বাস নিল। মানে না, মানে আমি তো গাড়ির শব্দ শুনিনি। ও, এহসান হাসলো আর বলল, গাড়ি নিয়ে আসিনি তো। মেনুরের মন খারাপ হয়ে গেল। সে তো প্রতিদিন দরজা খুলে দেয়, আজ পারলো না। ছোট্ট করে বলল। হয়েছে। এহসান বুঝতে পারে তার মন খারাপের কারণ। মেনুর বেলকুনি ছেড়ে চলে যেতে নিল। এহসান হেসে বলে, চলে যাচ্ছ যে, জড়িয়ে ধরবে না আজ? মেনুরের পা থেমে গেল। এই কদিনে এটা তার অভ্যাস হয়ে গেছে। এহসান এলেই তার বুকে ঝাঁপিয়ে পড়ে। আপন পুরুষের ঘামের গন্ধ মাখা বুকে লেপ্টে থাকাটা তার ভালোই লাগে। সে ধীরে ধীরে ফিরে এলো। এহসানের চোখে চোখ রাখলো। কিছু মুহূর্ত তাকিয়ে থেকে আর থাকতে পারলো না। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। মেনুর এই হাসি এহসানের কাছে ভয়ঙ্কর সুন্দর। এই হাসির মূল্য পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও বেশি। মেনুর হেসে জড়িয়ে ধরল এহসানকে। এহসানও আপন বুকে তাকে শক্ত করে আগলে নিল। মাথায় হাত বুলিয়ে বলল, বিশ্বাস করো আমার প্রাণপ্রিয় নারী, যখন তোমার এই হাসি দেখি তখন মুহূর্তে গলিয়ে যাই তোমাতে আমি। মেনুর বুকে মুখ গুজিয়ে বলল, হয়েছে আমার কবি পুরুষ, এখন ছাড়ুন, খাবার নিয়ে আসি। এহসান মাথায় হাত বুলিয়ে বলল, না, আজ বাইরে এক সবাই খেয়ে এসেছি। মেনুর বলল। ও, তাহলে গোসল করুন। এহসান মুচকি হেসে বলল, আজ রাতে তোকেও ফরজ গোসল করাবো আমার বাচ্চার মা। মেনুর হেসে বলল, আগে যান, নিজে গিয়ে গোসল করুন, পরে আমায় করাবেন। এহসান একখানা লুঙ্গি নিয়ে বাথরুমে প্রবেশ করে। অতঃপর গোসল সেরে বেরিয়ে আসে। এহসান বেরিয়ে আসতে মেনুর বাথরুমে প্রবেশ করে অজু করে আসে। মেনুর বাইরে আসতে এহসানও ওকে বলে, এই কদিন তুই যদি অসুস্থ না থাকতিস তাহলে এতদিনে আমি বাচ্চার বাপ হওয়ার সুখবরটা পেয়ে যেতাম রে কবুতরের বাচ্চা। মেনুর চটে যায় এই কথায়। এহসানের দিকে তাকে শান্ত গলায় বলে, শুধু সুখবর পেতেন না, বাচ্চা দুনিয়াতে এসে সে আপনাকে আব্বাও ডেকে নিত। অসভ্য লোক, সব সময় শুধু অসভ্য কথা। ইস! এই বলে মেনুর অন্যদিকে চলে যেতে নিল এহসান মেনুরকে পেছন থেকে আটকে ধরে আর ওর গালে মুখ গুজে বলে, জান, তাহলে আমায় আব্বা ডাক শোনার স্বপ্নটা পূরণ করে দাও। এই বলে এহসান মেনুরের কোমর ধরে ধীরে হাতে জড়িয়ে ধরে। মেনুর খিলখিলিয়ে হেসে উঠছে সুশ্রীর কারণে। এহসান আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, জান, কিছু তো বলো। মেনুর কোনো উত্তর দেয় না। কি বা উত্তর দিবে? সে নিজেও তো চায় এহসানের সঙ্গে একটা সুন্দর সংসার সাজাতে, একজন মুত্তাকি স্ত্রী হয়ে দেখাতে। এহসান মেনুরের গালের কাছে মুখ নিয়ে আসে। মেনুর লজ্জায় মুখ সরিয়ে নেয়। এহসান হেসে বলে, ও রে,
আবার লজ্জাবতী লতাপাতা রে, এত লজ্জা তুমি কোথা থেকে পাও? মেনুর এটা শুনে লজ্জায় বলে, ইস, দেখি সরুন তো, সব সময় আপনি আমায় লজ্জায় মেরে ফেলেন। এহসান এবার মেনুরকে নিজের দিকে ঘুরিয়ে তার গালে আলতো হাত রেখে বলে। আজ সব লজ্জা চলে যাবে। মেনুর কিচ্ছু বলে না, সে শুধু এটা ভাবছে। এই মুহূর্তে আমার লজ্জায় মাটির নিচে ঢুকে যাওয়ার অবস্থা। আর এর পরের মুহূর্তগুলোতে আমার কি হবে? লজ্জায় কি বেঁচে থাকবো, নাকি লজ্জা পেয়ে পেয়ে মরে যাব? এহসান মেনুরকে আবারও প্রশ্ন করে। মিসওয়াক দিয়ে অজু করেছো তো? মেনুর মাথা নাড়া। হ্যাঁ, আপনি? এহসান মৃদু হেসে মেনুরকে কোলে তুলে নেয়। হ্যাঁ করেছি। এ বলে একটু এগিয়ে যায় বিছানার দিকে। মেনুর এহসানের বুকে লেপ্টে আছে। এহসান মেনুরের দিকে তাকিয়ে বলে, তাহলে তোমার লজ্জাকে ফিয়ামানিল্লাহ বলে দাও। এ বলে আলতো করে শুইয়ে দেয় মেনুরকে, অতঃপর বাতি নিভিয়ে দেয়। মেনুর এতক্ষণ শুধু এহসানের দিকে তাকিয়ে আছে। ভেতরটা কেমন খচখচ করছে। আজ সে পারবে নিজের স্বামীর হাতে নিজের ইজ্জত তুলে দিতে, সেই সম্মান যা সে এতদিন নিজের নফসের সঙ্গে যুদ্ধ করে আগলে রেখেছে শুধু তার আপন হালাল পুরুষের জন্য। আজ তার জন্য রাখা সম্মান তার হাতেই তুলে দেবে মিহিনুর সারা জীবনের জন্য। এহসান এগিয়ে এসে আলতো হাতে মেনুরের ওড়নাখানা সরিয়ে নেয়। তারপর মেনুরের দিকে ঝুঁকে ওর কানে কানে বলে। পড়ো। মেনুর লজ্জায় মাখা গলায় বলে, হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যে সন্তান আপনি আমাদের দান করবেন তাকে শয়তান থেকে দূরে রাখুন। অতঃপর এহসান মেনুরের ঠোঁটে আপন ঠোঁট ছুঁয়ে দেয়। এতদিন এই অধর শুধু এই মুখশ্রীতে স্থান পেয়েছিল, কিন্তু আজ এই আপন অধরখানা আপন নারীর সমগ্র শরীরে জায়গা করে নিল। সারা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল এহসানের বেয়াদব নারীর সে ভয়ঙ্কর সৌন্দর্য, লজ্জা মাখা খিলখিল হাসি, সঙ্গে এহসানের মন ভোলানো মুচকি হাসি। দুজনেই পাড়ি জমায় এক সুখের ঘেরা দুনিয়ায়। অনেক মুহূর্ত পর এহসান মেনুরের কানের কাছে মুখ নিয়ে এসে বলে, জান, যত নড়াচড়া আর কান্নাকাটি করবে ততই তোমার কষ্ট হবে, আমার না। মেনুর এহসানের কাঁধে খামচে ধরে বলে, অনেক হয়েছে, এবার ছাড়ুন না। মেনুর আর কিছু বলার আগে এহসান ওর মুখে এসে পড়া চুলগুলো কানের পাশে গুজে দিতে দিতে বলে, ধরেছি তো, সেহেতু কোনো ছাড়াছাড়ি নেই। মেনুর জেদ করে বলে, না ছাড়লে আমি কিন্তু চিৎকার করব। এহসান মুচকি হেসে বলে, সেটা তো করছই এতক্ষণ ধরে। মেনু চুপ হয়ে যায়। এই পুরুষের সঙ্গে কথা বলাটা অযথা। এহসান মেনুরের গলায় ও বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে আবারও ওর গলায় মুখ গুজে দেয়। এহসানের দাড়ি যতবার ওর ত্বক স্পর্শ করছে ততবারই মেনুর খিলখিলিয়ে হেসে ওঠে। এবারও তাই হলো। এহসান মেনুরের হাসি শুনে মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলে, এ কেমন নমুনা গো বউ, এই কাঁদো আবার এই হাসো। মেনুর লজ্জার ঠোঁট কামড়ে হেসে ফেলে। এহসান শব্দ করে হেসে আপন নাড়িতে আবারও ডুব দেয়। রাত 4টা বাজতে চলল। মেনুর বিছানায় শুয়ে আছে, তবে এহসানের বুকে নয়, বিছানায়। কারণ এখন এহসান গোসল করতে গেছে, কিন্তু মেনুর গোসল করতে চায়নি। কারণ গোসল করার জন্য ওঠার যে শক্তি প্রয়োজন তার শরীরে আপাতত তা নেই। মনে হচ্ছে সব হাড় গুড়িয়ে কেউ ভেঙেই দিয়েছে। যদিও এহসান কোনো কষ্ট দেয়নি, তাও তার বেশ কষ্ট হচ্ছে। ব্যথায় সারা শরীর গুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে মেন উঠতে পারছে না। শুয়ে শুয়ে কিছু সময় আগের ঘটে যাওয়া ঘটনাগুলোর কথাই ভাবছে আর মুচকি মুচকি হাসছে। এহসান গোসল করে বেরিয়ে আসে বাথরুম থেকে। চুলের পানি মুছতে মুছতে এগিয়ে আসে মেহনুরের কাছে। এহসানকে দেখে মেহনুর বেশ লজ্জাই লাগছে, মরে যেতে ইচ্ছে করছে লজ্জায়। এহসানকে দেখে সাথে সাথে মুখ ঝাঁপ দিয়ে দেয় মেহনুর। মেনুরকে এমন করতে দেখে এহসান এগিয়ে এসে ওর পাশে এসে বিছানায় বসতে বসতে বলে, ওগো লজ্জাবতী লতাপাতা, আর লজ্জা পেও না। কয়েকদিনের মধ্যে তুমি আমার বাচ্চার মা হয়ে যাবে, তাই এত লজ্জা পেলে চলবে তোমার শুনি? মেনুর আগের মতো থেকে বলে, নির্লজ্জ পুরুষ, আর লজ্জা দেবেন না, এমনিতেই আমি মরে যাচ্ছি লজ্জায়। এহসান একটু এগিয়ে গিয়ে হাত দিয়ে আলতো টান দিয়ে মেনুরের
মুখ থেকে কাঁথা সরিয়ে বলে, চলো, তোমার লজ্জা আবারও ভাঙানোর চেষ্টা করি। মেনুর চোখ বড় বড় করে তাকায় এহসানের দিকে, তারপর বলে, আমি আর আপনার কাছে জীবনেও যাব না। এহসান অবাক হয়ে বলে, কেন গো বউ, আমার দেওয়া ডোজ কি তোমার পছন্দ হয়নি? মেনুর এবার একটু রেগে বলে, কি করেছেন আপনি আমার সাথে? মনে হচ্ছে কেউ শরীরের সব হাড় ভেঙে দিয়েছে। এহসান ঠোঁট কামড়ে হেসে বলে, কি করেছি? চলো আবার করে দেখাই। এহসানের এমন কথায় মেনুর অন্যদিকে চোখ নিয়ে বলে, সভ্য পুরুষ। ফিরে চোখ ঘুরিয়ে এহসানের পানে তাকায়। গায়ে গেঞ্জি নেই, একখানে লুঙ্গি পড়েছে, এলোমেলো চুল থেকে এখনো পানির ফোঁটা পড়ছে। মেনুরের আজ মন ভরা দূষিততে তাকিয়ে থাকে এহসানের পানে। আজ তার লজ্জা না লাগছে তাকাতে এহসানের পানে, আর না দ্বিধা। সে ঠায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান মেনুরের দৃষ্টি লক্ষ্য করে শীতল গলায় বলল, কি দেখো? মেনু নিষ্পলক চোখে বলল, আপনাকে। এহসান মেনুরের দিকে এগিয়ে আসে, তার দিকে ঝুঁকে বলে, এবার দেখো, মন ভরে দেখো, মনে রেখে, এই আমি শুধু তোমার। মেনুর আলতো হাতে তুলে এহসানের গালে নিজের 2 হাত রাখে আর বলে, আমি কল্পনাও করিনি কোনোদিন আপনার মতো ভয়ঙ্কর সুন্দর পুরুষ আমার তকদিরে আল্লাহ লিখে রাখবে। এই বলে মেনুর হালকা মাথা তুলে বালিশ থেকে এহসানের কপালে নিজে ঠোঁট ছুঁয়ে দেয়। এহসান আবেশে চোখ বুজে নেয়। তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া এটা যে তার নারী তাকে ভালোবেসে আলিঙ্গন করেছে। মেনুর আবারও বালিশে মাথা রেখে মুখ ভারী করে বলে, আমি তো উঠতেই পারছি না, ভেবেছিলাম তাহাজ্জুদ পড়ব। এহসান মেনুর কথায় ওর থেকে চোখ সরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বলে, ফজরের আজান 5:30 শুরু হয়, আর এখন 4:20, তাই পড়তে পারবো। চলো তোমায় নিয়ে যাই। এই বলে এহসান মেনুরের উপরের কাঁথা সরিয়ে নিয়ে গেল। মেনুর আতকে উঠে তা আঁকড়ে ধরে বলে, এই কি করছেন? আমার শরীরের একটা কাপড় ছাড়ুন, আমি উঠে যাব। এহসান মেনুরের কেমন কথা শুনে হাসতে হাসতে বলে, এত কিছুর পরও এত লজ্জা কোথায় থেকে পাও তুমি? মেনুর হালকা রাগী গলায় বলে, আমার যেখান থেকেই পাই সেটা আপনার জানার প্রয়োজন নেই। এই কথা সহ যদি পারেন আমায় বাথরুমে নিয়ে দিতে তো দেন, নয়তো চুপচাপ বসে থাকুন। এহসান আর কিছু বলে না, মুচকি হেসে উঠে দাঁড়ায়। তারপর কাঁথা সহ মেনুরকে নিয়ে বাথটবে শুইয়ে দেয় আর বলে, আমি কাপড় দিচ্ছি। এই বলে কক্ষে চলে আসে এবং একটা খয়েরি রঙের 3 পিস বাথরুমে রেখে আসে। এহসান চলে যাওয়ার পর মেনু নিজের লজ্জা নিজে গিলে অনেক কষ্টে গোসল সেরে নেয়। তার বেশ কষ্টই হচ্ছিল, সারা শরীরে ব্যথা করছে, এখনো এই তীব্র ব্যথা থেকে তীব্র হচ্ছে। মেনুর গোসল করে অজু করে ধীর পায়ে বেরিয়ে আসে বাথরুম থেকে। এসে দেখতে পায় এহসান বিছানার বালিশ গুছিয়ে রাখছে। এহসান বিছানার চাদর সহ সব পাল্টে দিয়েছে। মেনুর হালকা হেসে উঠে, যে তার পুরুষ তার সব দিকেই খেয়াল রাখে। মেনুরকে বেরিয়ে আসতে দেখে এহসান মেনুর পানে তাকায়। সেই সবসময়ের মতোই তার দুনিয়া থমকে যায়। আপন নারী সামনে দাঁড়িয়ে আছে, ভেজা চুল থেকে টুপটাপ করে পানি গড়াচ্ছে, মুখশ্রীতে পানি লেগে আছে, মনে হচ্ছে মুক্ত ঝরছে। এহসান মেনুরের দিকে এগিয়ে যায়। মেনুরের সামনে এসে হালকা মাথা ঝুঁকিয়ে বলে, জান, বেশি কষ্ট হচ্ছে? মেনুর মাথা নাড়ে, হ্যাঁ খুব বেশি। এহসান মেনুরের গাল আলতো করে ছুঁয়ে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলো নামাজ পড়ি। মেনুর এহসানের পানে তাকায়। এবার সে স্পষ্টভাবে দেখতে পায় খাবলিয়ে সে এহসানের শরীর কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ফর্সার শরীরে লাল খামচি দাগ স্পষ্ট। একটা খামচি দাগের হাত বুলিয়ে বলে, কি করেছি আমি আপনার শরীর? এহসান মেনুরের মুখের দিকে তাকিয়ে হেসে বলে, তুমি যদি নিজ হাতে আমায় মেরেও ফেলো, তাও আমি খুশি খুশি সেই মরণ মেনে নেব, কোনো অভিযোগ করব না। মেনুরের কলিজা খচ করে। এই কথায় সে মনে মনে বলে, বাবু তেমন পরিস্থিতি যেন আমার স্বপ্নেও না আসে। এহসান বলে, যান অজু করে আসুন। নামাজ পড়বেন না? এহসান মুচকি হেসে বাথরুমের দিকে পা বাড়ায়, উদ্দেশ্য অজু করা। মেনুর ধীর পায়ে এগিয়ে গিয়ে কক্ষে থাকা ওয়ার্ড্রোব থেকে 2খানা জায়নামাজ হাতে তুলে নেয় এবং নিজে নামাজের হিজাব পরে নেয়। জায়নামাজ বিছিয়ে দেয় এহসানের জায়গা আগে।
আর নিজের জায়গা এহসানের পেছনে। সে চায় এহসান হোক ইমাম, সে পূর্ণ হয়ে তার সাথে তাহাজ্জুদ শুরু করুক, আর শুরু হোক নতুন এক জীবন। এহসান অজু করে বেরিয়ে আসে, অতঃপর চুপি মাথায় পরে আলতো হেসে জায়নামাজে দাঁড়ায় এবং নিজের আপন নারীর সাথে তাহাজ্জুদ শুরু করে আল্লাহ সন্তুষ্টি লাভের আশা। কিন্তু 8 রাকাত পড়ে মোনাজাত করে। মেনুরের শরীরে আর খুলায় না। সে জায়নামাজে শুয়ে পড়ে। শরীর অবশ হয়ে গেছে, তার মনে হচ্ছে জ্বর আসবে। এহসান মেনুরকে শুয়ে যেতে দেখে মেনুরের মাথার কাছে এসে বসে, নিজের কোলে মেনুরের মাথা তুলে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ওষুধ দেব কি? মেনুর চোখ বন্ধ করে উত্তর দেয়। না, চা খেয়ে খাবো। এহসান মেনুরের গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তেলাওয়াত শোনাবো কি? মেনুর চোখ বুজে আলতো হেসে বলে। হ্যাঁ। এহসান অনুমতি পেয়ে নিজের গলার যত সুর আল্লাহ তাকে দান করেছেন তা টেনে তাউজ পড়ে নেয় এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে।